রাজনীতিবিদ 15 বছর ধরে বাংলাদেশে শাসন করেছেন বা 15-16 বছর ধরে, তারপরে একটা অভ্যুত্থানের মাধ্যমে উনি ক্ষমতা থেকে সরে গিয়ে ওই দেশে আশ্রয় নিয়েছেন। তাহলে তার ফেরা সাধারণ নাগরিকদেরকে ফেরা আমরা একভাবে চিন্তা করলে হবে না। এই যে ট্রাভেল ডকুমেন্ট বা পাসপোর্ট, এগুলো খুব ঠুনকো বিষয়, এগুলো কোনো বিষয় না যখন উনি আসতে চান। এই এখন ওনার আসতে চাওয়া নির্ভর করছে দুইটা বিষয়ের উপর। একটা হচ্ছে যে যে দেশ থেকে উনি আসবেন, যেখানে আশ্রয় নিয়েছেন, সরাসরি বললে ভারত, ভারত এবং বাংলাদেশের বর্তমান সরকারের মধ্যে বোঝাপড়া। আরেকটা নির্ভর করছে যে এই অঞ্চলকে কেন্দ্র করে যারা যাদের স্বার্থ রয়েছে, বিশেষ করে আমেরিকা, চীন এবং ভারত, তাদের বিষয়টা উপর নির্ভর করছে। আন্তর্জাতিক প্রেশার বলতে আমরা বলি আন্তর্জাতিক কূটনীতি বলি, যেটাই বলি, যেভাবে এটাকে সংজ্ঞায়িত করি, তারা চাইতে পারে যে বাংলাদেশ একটা স্থিতিশীল রাষ্ট্র হোক, কিংবা বাংলাদেশকে নিয়ে তাদের যে যে স্বার্থগুলো আছে সেগুলো স্বার্থ পূরণের ক্ষেত্রে এই অঞ্চল যদি অস্থিতিশীল হয় তাহলে তাদের জন্য সমস্যা হতে পারে। তো এই দুইটা ইস্যুর উপর নির্ভর করছে, দুটা দেশ, ডাইরেক্টলি বাংলাদেশ এবং ভারত, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক এই অঙ্গন। সো এই ট্রাভেল ডকুমেন্ট অমুক তমুক এগুলো আমার কাছে কোনো বিষয় মনে হয় না। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আন্তর্জাতিকভাবে কোনো চাপ নেই শেখ হাসিনাকে ফেরানোর বিষয়। না থাকলে নাই, তাহলে উনি চলে আসবেন। এসে আপনি যেটা বলছিলেন শুরুতে, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে উনি জেলে, তাকে গ্রেপ্তার করে জেলে দিয়ে দেবে এবং রায় কার্যকর করে ফেলবে। তো সরকার করবে, এটাতে তো কারো বাধা নাই। সরকার এর আগেও এরকম ফাঁসির রায়ের আসামি যারা এসেছিল তাদের ক্ষেত্রে অবশ্য এটা বলে নাই। যেমন বাচ্চু রাজাকার 71-এর যুদ্ধাপরাধের মামলায়, বাচ্চু রাজাকার তো গিয়ে এই উচ্চ আদালতে গিয়ে নিলেন, আপিল করলেন এবং সশরীরে ওনাকে সম্মান দিয়ে বলে যে আপনি তো থাকবেন, তাকে তো রেহাই দিয়ে দিল। রেহাই মানে জামিন, মামলা বোধহয় এখনও আছে, কিন্তু তিনি তো বাইরেই আছেন। সো সরকার কি আসলে মানে একই ক্ষেত্রে কি দুই ধরনের নিয়ম অ্যাপ্লাই করবে কিনা? শেখ হাসিনার বিরুদ্ধে অবশ্য শুধু একটা মামলা নয়, প্রায় 600-র উপরে মামলা আছে, নতুন করে আর কিছু মামলা যুক্ত হচ্ছে এখন, আরও যুক্ত হবে। হ্যাঁ, এতে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এই শেখ হাসিনা আসবেন এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এই মিডিয়াগুলো খুব তৎপর হয়ে এই বিষয়টা নিয়ে সারাক্ষণ করে এটা করছে, এটা এক প্রাসঙ্গিক করে রেখেছে। আরেক দিক থেকে সরকার, যারা এতদিন ধরে বলছে যে আপনি আসেন, আপনাকে বিচার করব, চিঠি পাঠাচ্ছে, তাদের মধ্যে এক ধরনের মানে এটা কি বলবো, প্রতিক্রিয়া দেখা দিচ্ছে যে তাকে প্রতিহত করা হবে। আসলে আপনি সে শব্দটা বলছিলেন, একযোগে তাকে প্রতিহত করা হবে। সো এগুলো একটু মানুষের মধ্যে একটু ধূম্রজাল সৃষ্টি হচ্ছে। আসলে সরকার কি চাচ্ছে, শেখ হাসিনা কী চাচ্ছে, বা বহির্বিশ্ব কী চাচ্ছে, সবগুলো মিলে ধূম্রজাল সৃষ্টি হয়েছে আর কি। সরকারের পক্ষ থেকে আপনি কি মনে করেন যে শেখ হাসিনার ফেরাকে নিয়ে সরকার কোনো কারণে ভীত মনে হয় আপনার? এক ধরনের ভীতি তো থাকতে পারে, কারণ এটা স্থিতিশীলতা নষ্টের একটা বিষয় থাকে। শেখ হাসিনা যখন আসবেন তখন তো তার দল, এখন মনে করেন যে অবস্থা, যে এটা বঙ্গবন্ধু পরিবার কেন্দ্রিক দলগুলো, যেমন জিয়া পরিবার কেন্দ্রিক দল, এখন যে বিধ্বস্ত অবস্থায় আছে তারা, নেতা নেত্রী সব কিছু মিলিয়ে তারা তো এখন খুবই বিপর্যস্ত অবস্থায়। এই অবস্থায় শেখ হাসিনা যখন আসবেন তখন একটা চাঙ্গা হওয়ার বিষয় থাকবে। এই চাঙ্গা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বারবার চিঠি দেওয়া হচ্ছে ভারতের পক্ষ থেকে কোনো ধরনের এই চাঙ্গা হওয়ার যে বিষয়টা রয়েছে, সে চাঙ্গা তখন এটা মাঠ পর্যায়ে কতটুকু থাকবে সেটার উপর নির্ভর। আবার একদিক দিয়ে তিনি আদালতে, যদি উনি তো বলছেন আত্মসমর্পণ করবেন, আত্মসমর্পণ যদি করা হয় তখন আদালত কি আচরণ করছে, আদালত কি তাকে ন্যায় বিচার দিচ্ছে কিনা, ইন্টারন্যাশনাল এরিনা থেকে এটা পর্যবেক্ষণ করা হবে, এখানে কতটা স্বচ্ছতা যাচ্ছে, সরকারের তরফ থেকে এটাকে কতটা ন্যায় বিচার দিচ্ছে, সবগুলো মিলে মানে বিষয়ের উপরে নির্ভর করছে যে আসলে তখন কি পরিস্থিতি দাঁড়ায়। ওই দেশে এখন আছেন, তাদের তত্ত্বাবধানেই আছেন। সো ওনার যদি আসার যে ঘোষণা, সেটার সাথে যে ভারত ওয়াকিবহাল না সেটা তো নয়। তো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যেটা বলছে সেটা তো একটা আইনি কথা বলেছেন। এই আইনি কথাটা হচ্ছে ফেরত আসাটা, আইনিভাবে ফেরত আসার বিষয়টা। সো আইনিভাবে ফেরত আসার বিষয় হচ্ছে বন্দি বিনিময় চুক্তি। তো উনি তো বন্দি বিনিময় চুক্তি আসছেন না, উনি তো ওইখানে এই চুক্তির অধীনে আসতেছেন আমার তো মনে হয় না। এই চুক্তির অধীনে যদি আসতো তাহলে ভারত তো এটা জবাব দিত। ভারত তো নোটেড বলে ফেলে রাখছে এটা, তাই না? এবং এই বন্দি বিনিময় চুক্তির মধ্যে একটা ধারা আছে 6 খ, আমি যদি ভুল না করি, সেখানে বলা আছে যে ওই ব্যক্তি যাকে পাঠাবে তার এখানে প্রাণনাশের সম্ভাবনা আছে কিনা, ফাঁসি কিংবা বিষয় আছে কিনা, সেটাও খতিয়ে দেখার একটা বিষয় আছে। তো আমার ওইটাই কথা
যে ভারত যেটুকু আপনি এইবার যেটুকু বলছে সেটাও গতানুগতিক কথা। এটা নতুন প্রক্রিয়ার সাথে ভারত কতটা সক্রিয় যে ঘোষণার সাথে, সেটা কিন্তু আসে নাই এই বক্তব্যে। এই বক্তব্য একটা মানে ইয়ে ছাড় আর কি, এটা কি বলে, কাঠামোগত একটা কথা ছেড়ে দিল যে এটা নির্ভর করতেছে আইনি প্রক্রিয়া। তার মানে তো শেখ হাসিনার ফেরা কি অনিশ্চিত হয়ে যাচ্ছে ভারত যদি রাজি না হয়? এটা ভারতের উপর নির্ভর করছে। ভারত যদি রাজি না হয়, দেশ যদি ওই রকম পরিস্থিতি যদি না থাকে, দুই দেশের মধ্যে যদি আন্ডার টেবিল কোনো ডিল না হয়, বহির্শক্তিগুলো যেটা বললাম তাদের যদি চাপ না থাকে, তাহলে শেখ হাসিনা এখানে কিভাবে আসবেন? কারণ এখানে আসা তো ওনার ডিফিকাল্ট। উনি আসলেই যে প্রাণনাশের সম্মুখীন হবেন না সেটার কি নিশ্চয়তা আছে? এবং উনি আসার আগেই তো বলতেছে আমরা একযোগে তাকে প্রতিহত করব। তখন আওয়ামী লীগ ভার্সাস আর এনটি আওয়ামী লীগ, তাদের একটা পোলারাইজেশন হবে। সেই জায়গায় আওয়ামী লীগ রাজনীতিগতভাবে তারা শক্তিশালী হিসেবে প্রদর্শন করতে চাইবে, তাদের যেখানে পকেটগুলো এখন সুপ্ত অবস্থায় আছে। তো দেশের মধ্যে তো একটা কেওয়াস পরিস্থিতি তৈরি হবে। তো সেই পরিস্থিতিতে উনি এসে ফাঁসি মঞ্চে দাঁড়াবেন, যে ফাঁসি খাওয়ার জন্য তো উনি আসবেন না। উনি তো আসবেন এখানে রাজনীতি করার জন্য। উনি তো আসবেন এখানে একটা চ্যালেঞ্জ তার রাজনীতিতে প্রতিষ্ঠিত করার জন্য। উনি আসবেন এখানে প্রতিশোধ যেটা তার উপর নেওয়া হয়েছিল, সেই প্রতিশোধ বলবো না, ওনার সেই পুনরুদ্ধারের জন্য। তো আমার মনে হচ্ছে যে সব কিছুই শুধু শেখ হাসিনার উপর নির্ভর করছে, সেটাও ঠিক না। আবার এই বাংলাদেশের উপরে নির্ভর করছে, এখানকার পরিস্থিতির উপরে কি নির্ভর করছে, তখনই উনি মুভ নেবেন, কিংবা ওনার পেছনে যারা আছেন তারা মুভ নেবেন। আপনার কি মনে হয় গণঅভ্যুত্থানে যে 1400 মানুষ হত্যা হয়েছে বা নিহত হয়েছে, সেই ঘটনার কারণে শেখ হাসিনা আদালতের মুখোমুখি হওয়া ছাড়া তিনি রাজনীতি করতে পারবেন? আদালতের মুখোমুখি তো তাকে হতেই হবে, কারণ এখানে এতগুলো মামলা, এতগুলো হত্যা, এগুলো তো ওনার উপর অভিযোগ এসেছে, তাই না? এখন আদালত সেটাকে কী দৃষ্টিতে নেয় সেটা তো আমরা জানি না। আদালত এখন যে দিয়েছে, ফাঁসির রায় দিয়েছে, এই আদালতের গ্রহণযোগ্যতা নিয়ে ইন্টারন্যাশনালি প্রশ্ন উঠেছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রশ্ন তুলেছে, এই বিচার প্রক্রিয়াকে প্রহসন বলেছে। তো সেটাকে এখন কী পর্যায়ে, ভারতের সাথে তো ওনার যোগাযোগ আছে, উনি তো ওনাদের সার্ভেলেন্সের মধ্যেই আছে, তাই না? উনি তো নিজের ইচ্ছাই নাই, উনি যেখানে যাচ্ছেন সেটা প্রোটেকশনে আছে। ওনার অবস্থান কয়েকবার চেঞ্জ করা হয়েছে, যেটা পত্রপত্রিকায় যেটা দেখলাম। এবং উনি যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলোর মধ্যে ভারতের টোন থাকাটা অস্বাভাবিক কিছু না, ভারতের ইচ্ছা প্রতিফলিত হওয়া অস্বাভাবিক কিছু না। কিন্তু অনেকগুলো কথা তার নিজেরও থাকতে পারে। শেখ হাসিনা যে চরিত্র, সেখানে উনি তো মানে রাগ ঢাকের কোনো ইয়ে না। আমরা তাকে আগে থেকে যেটা দেখেছি, উনি তো লুকানো কিছু, অনেক সাহসী, অনেক সাহস বলবো না আমি, উনি ওপেন, উনি কোনো মানে ওনার ইয়ে নাই, কোনো রাগ ঢাক কোনো কথা নাই যেটা বলবেন। সেক্ষেত্রে আপনার এটা মনে হয় কিনা ভারতকে দ্বিচারিতা করছেন? তিনি একবার বলছেন আইনি পদক্ষেপ নেওয়া হবে, আইনি পদক্ষেপ যাওয়া, কিন্তু আবার ওদিকে যদি আপনি যদি পরোক্ষ যদি সমর্থন থাকে, তাহলে ভারত কি লবিং করছে তাকে দেশে পাঠানোর জন্য? হতে পারে। ভারত তো তার শেখ হাসিনা যদি ওখানে থাকে অনন্তকালের জন্য, তো ভারত নিশ্চয় তাকে হোস্ট করবে না, তাই না? ভারত তো চাইবে যে আমার দেশে যিনি আশ্রয় নিয়েছেন তিনি তার দেশে যান, উনি সফল হোক বা যেটাই হোক, ওনার দেশের সাথে ওনার সম্পর্কটা উনি ওনার দেশে যাক, সেটা চাইবেনি। সেই জায়গার মধ্যে দ্বিচারিতার আমি কোনো বিষয় দেখি না এখানে। দ্বিচারিতা কোথায়? আইনি বলছেন, আইনি ভাবে সরকার যখন বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করে তখন তারা বলছেন নোটেড, কিন্তু যদি বলি আবার যদি পরোক্ষ সমর্থন থাকে, বিভিন্ন পত্রিকার সাক্ষাৎকার ক্ষেত্রে লবিং করছে কিনা ভারত, সেটাই কিতাবি কথা। যেটা ওইখানে বলছে সেটা কিতাবি কথা। উনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাবেন, আমাদের এটা এখনো ইয়ে আছে। কিন্তু পরবর্তী যে এই স্টেটমেন্টগুলো আসলো, সেটা কোন প্রক্রিয়ায় আসবেন? তাহলে সেটা কি ইন্টারন্যাশনাল লবির মাধ্যমে আসবেন? শেখ হাসিনা নিজের ইচ্ছায় কি একটা প্লেন নিয়ে চলে আসবেন? সব কিছু ইয়ে করে। উনি যদি আসেনও, উনি যদি একটা প্লেন নিয়েও আসেন, সেটাও তো ভারতের মধ্য থেকে আসতে হবে। উনি ভারত যদি ইচ্ছে করে তার বাংলাদেশি একজন নাগরিককে পাঠাবে, তাহলে এখানে ট্রাভেল ডকুমেন্টসের আবার কি দরকার? প্লেনে তুলে দিলেও হয়, চলে আসতে পারে। তার মানে শেখ হাসিনার ফেরাটা পুরোটাই ভারতের উপর ডিপেন্ড করছে, ওনার নিজের উপরে ডিপেন্ড করছে, দুইটাই। হারুনুর রশিদ, একটি কোট করতে চাই যে আপনি জানেন আজকে সারা দেশে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে, গতকালকেও নেমেছিল, আজকেও নেমেছে। আবার যদি নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি মুখ্য সমন্বয়ক এনসিপির, তার একটি বক্তব্য, তিনি 4 মন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন, এর মধ্যে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে এই বাংলাদেশের বিএনপি সরকার ক্ষমতায় আসলো 5 মাস হলো, এই 5 মাসের মাথায় শিক্ষার্থীরাও কেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছেন? বা যদি বলি এনসিপি 4 জন মন্ত্রীর পদত্যাগ চাচ্ছেন, বিএনপি রাষ্ট্র পরিচালনায় কি কতটুকু এগিয়েছে? তাহলে এর দাবি উঠছে কেন? এখানে একটা বিষয় আছে যে দীর্ঘদিন আমাদের মত প্রকাশের জায়গাটা ছিল খুব অবরুদ্ধ। আপনার সভা সমাবেশের জায়গাও ছিল খুব সীমিত।
তো স্বাভাবিক কারণে এই পরিবর্তনের পর মত প্রকাশের জায়গা অবারিত হয়েছে, সভা সমাবেশের জায়গাও অবারিত হয়েছে, ছোট হোক, ক্ষুদ্র হোক, বড় হোক। সুতরাং আপনার যার যার বক্তব্য দাবি দেওয়া সে চালিয়ে যেতে পারে, এটা তার অধিকার আমি মনে করি, বলতে পারে। তবে সরকারের মাত্র বয়স হয়েছে, একটা পরিবর্তিত পরিস্থিতিতে সরকার মাত্র কয়েক মাস আপনার বয়স হয়েছে, এবং প্রথম বাজেট অধিবেশন আজকে সমাপ্ত হলো। এখন এর মধ্যে সবচেয়ে বড় যেটা বিষয়, যেটা আজকে আমাদের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি উঠেছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আমি যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবিতে ছাত্ররাও যেমন আছে, তার সাথে সাথে অছাত্ররাও আছে। এবং আমাদের দেশ স্বাভাবিক কারণেই বলবো যে আপনার একটা দুর্যোগ কবলিত দেশ, বন্যা, খরা, আপনার অতি ভারী বর্ষণ, বিভিন্ন কারণে আমাদের জীবনযাত্রায় মাঝে মাঝেই থমকে দাঁড়ায়। তো স্বাভাবিক কারণে আমাদের এইচএসসি পরীক্ষা নিঃসন্দেহে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। নিঃসন্দেহে আমাদের পরবর্তী স্টেপটাই হচ্ছে উচ্চশিক্ষা অর্জনের মধ্যে ছাত্রছাত্রীদের প্রবেশের দ্বার আপনার উন্মুক্ত হয়। তো সুতরাং এই অবস্থায় গত কয়েকদিনে যে ঘটনাটি সংঘটিত হয়েছে, তারপরে শিক্ষামন্ত্রীর এখানে দায়টা কোথায়, এটা আগে আপনাকে নির্ধারণ করতে হবে। এর পিছনে বলছেন যে এক নম্বর আমি বলি এক নম্বর হচ্ছে, যেমন এখন এক নম্বর হচ্ছে যে আমাদের চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ভয়াবহ বন্যায় অনেকগুলো জেলা আপনার স্থগিত হয়ে গেছে 16 জুলাই পর্যন্ত। হ্যাঁ, এবং আপনার ঢাকা শহরে আকস্মিক ভারী বর্ষণ, এটা আজকে নতুন না। ভারী বর্ষণের ফলে আপনার ঢাকা শহরে বেশ কিছু পরীক্ষা কেন্দ্র জলাবদ্ধ হয়েছে, রেকর্ড পরিমাণ বৃষ্টি, এবং যে কারণে আপনার বেশ কিছু পরীক্ষা কেন্দ্র আমি বলবো যে আপনার জলাবদ্ধ হয়েছে, বা পরীক্ষার্থীদের যাওয়ার ক্ষেত্রে একটা বাধা তৈরি হয়েছে, এটাও অস্বীকার করার কোনো পথ নেই। তো ঢাকা শহরে আজকে আমরা আমাদের যারা বন্ধুরা আপনার মন্ত্রীদের পদত্যাগ দাবি করছেন বা সংস্কার চাচ্ছেন রাজনীতিতে, আসলে তো আগে আমাদের উপর থেকে সংস্কার করবো না, নিচ থেকে আমরা সংস্কার করতে হবে। আগে আমাদের সবার উচিত ঐক্যবদ্ধভাবে, আজকে একটা রক্তপাতের মধ্যে দিয়ে দেশে একটা পরিবর্তন সূচিত হয়েছে, একটা নির্বাচনতেও সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসছে, আপনার অনেক সংকট দেশে, অর্থনৈতিক সংকট আছে, আপনার মত প্রকাশের স্বাধীনতার জায়গাগুলো অবারিত হচ্ছে। সুতরাং এখানে একটু ধীরস্থির ধৈর্য ধারণ করা দরকার। আমাদের মধ্যে যে অসহিষ্ণুতা, তরুণ সমাজের মধ্যে বিগত সময়ে যে অসহিষ্ণুতা, সেটাতে একটা শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে। শিক্ষামন্ত্রীকে আমি ধন্যবাদ দিব যে শিক্ষামন্ত্রী অল্প সময়ের মধ্যে প্রকাশ করেছেন। আপনি দেখেন যে বাংলাদেশে এই ঢাকা শহরে আমরা তো বসবাস করি, ঢাকা শহরে এই কয়েক মাস আগেও কিন্তু আপনার ট্রাফিকের যে অবস্থা ছিল, আজকে অতি দ্রুততম সময়ের মধ্যে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা, আপনার ক্যামেরা সিস্টেম, এবং আপনার পথচারী পারাপারের জায়গাও কিছু কিছু জায়গায় আপনার এই তৈরি করা হয়েছে, মানুষকে চেষ্টা করা হচ্ছে। আমি তো বলবো যে কোনো সময় চাইতে ঢাকা শহরে আপনার যানজটের মাত্রাটা আগে চাইতে সহনীয় পর্যায়ে এসছে। এখানে অছাত্রই বেশি আছে, পাশাপাশি আপনার ছাত্ররা চাই যে বিগত সময় অটো পাস হয়েছে, আপনার জিপিএ 5 দেওয়া হয়েছে অসংখ্য হারে। জিপিএ 5 যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন, শতকরা 90টাই আপনার জিপিএ যারা 5 প্রাপ্ত, তারা অকৃতকার্য হয়েছে। শিক্ষার মানটা একটা বিধ্বস্ত পর্যায়ে চলে গেছিল। তো সেই পর্যায়ে আজকে মাননীয় শিক্ষামন্ত্রী তো শিক্ষা ব্যবস্থাকে উঠিয়ে আনার চেষ্টা করছে। সেখানে আপনার অতি দ্রুততম সময়ের মধ্যে দেখেন, আজকে যেমন ট্রাফিক ব্যবস্থার ক্ষেত্রে অতিরিক্ত ট্রাফিক পুলিশের প্রয়োজন হচ্ছে না, পাশাপাশি আজকে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্র কিন্তু আপনার সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসা হচ্ছে। এইখানে আপনি ঘাড় ঘুরিয়ে পরীক্ষা দেওয়া, নকল করা, বা আপনার ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সেখানে কোনো অনিয়ম করা, এগুলোর সুযোগ কিন্তু সীমিত পর্যায়ে রয়েছে। স্বাভাবিক কারণে আপনাকে ছাত্রদেরকে এখন পড়ার টেবিলে বসতে হবে, এখানে আপনার এই কিশোর গ্যাং তৈরি করার কোনো সুযোগ নাই। স্বাভাবিক কারণে আজকে ছাত্রদের মধ্যে এই যে অস্থিরতা, তাহলে পরে যারা বিরাট অংশ, আমি আমার নিজের গ্রামের এলাকাও বলবো যে আজকে আমি পরীক্ষা কেন্দ্র স্কুলে ভিজিট করতে গিয়ে দেখি যে সেখানে আজকে 60-70% ছাত্রীরা উপস্থিত, এবং ছেলেদের মধ্যে উপস্থিতির হার খুবই কম। যায় না ক্লাসে, যাচ্ছে না ক্লাসে, তার ঘুরে বেড়াচ্ছে, স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোচ্ছে, ক্লাসে যাচ্ছে না, কলেজে এবং মাধ্যমিক স্কুলে। তা আজকে এই অবস্থার কারণটা কি? বিগত সময়ের বিভিন্ন ঘটনা প্রবাহ, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন অবশ্যই আনতে হবে। তা আমি মনে করি শিক্ষামন্ত্রী অবশ্যই, আমি বলবো যে এই প্রথম উনি দুঃখ প্রকাশ যেমন করেছে, পাশাপাশি ছাত্রদের যে দাবি, আমি তার সাথে একমত যে এই অতি বর্ষণের কারণে, বন্যার কারণে যারা পরীক্ষা দিতে পারে নাই বা এই জলাবদ্ধতা কেন্দ্রে যেতে পারে নাই, তাদের জন্য অলরেডি কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রী ঘোষণাও দিয়েছে যে তারা যখন ওই চট্টগ্রাম বিভাগের যে পরীক্ষাগুলো হবে তার সঙ্গে তারা পরীক্ষা দিতে পারবে। সুতরাং আর কি আপনার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে গতকাল থেকে তারা আন্দোলন করছেন, কিন্তু আজকে সচিবালয়ে তারা তার প্রতিনিধি সম্ভবত বৈঠক করেছে শিক্ষার্থীদের। এই বৈঠকটা আমরা গতকাল করতে পারলাম না কেন, আজকেও কেন আমরা জনদুর্ভোগ তৈরি করলাম?
না, একটা জিনিস এখানে কোনো অদক্ষতা দেখেন পরীক্ষা, আপনি এখন গভীর রাত্রে বৃষ্টি হচ্ছে, আপনি যদি প্রত্যাশা করেন যে সকালবেলাতেই পরীক্ষা বন্ধ হবে, এটা তো সারা বাংলাদেশ ব্যাপী অ্যাট এ টাইম পরীক্ষা হচ্ছে। বাংলাদেশের কিছু অংশে আপনার বন্যা, কিছু অংশে আপনার জলাবদ্ধতা তৈরি হয়েছে, শতকরা কত পার্সেন্ট? 10% হবে। আপনার রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, সেখানেও কিন্তু ছাত্র রাস্তায় আন্দোলন করছে, সেখানে তো জলাবদ্ধতা হয়নি। সেখানে পরীক্ষা বন্ধ, তাহলে সেই সব জায়গায় কেন করছে আপনার? তাহলে এর পিছনেও অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা? সেই জায়গায় সেই ইন্ধন দেওয়ার সুযোগ, হ্যাঁ অবশ্যই, আমি মনে করি যে সেই জায়গায় এখানে তো আমি দেখলাম গণমাধ্যমে, আপনার এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে যারা আজকে ওখানে অংশগ্রহণ করেছে অছাত্রই অনেক, এবং সেখানে অনেকে জিজ্ঞাসা, তুমি কোথায়, একটা ফলস আপনার আইডি কার্ড জড়িয়েছে, তার পরিচয় জানা হচ্ছে, সে উত্তর দিতে পারছে না। আমি সেই প্রশ্নটাই করছিলাম যে 2 দিন পর্যন্ত সরকার কেন এই জায়গাগুলোর মধ্যে, যেহেতু আমি বলবো যে আপনার সমাজে তো এই একটা অস্থিরতা আছেই, যুব সমাজের মধ্যে একটা অস্থিরতা আছে, বেকারত্বের একটা বিষয় আছে, সুতরাং আপনি একটা দেশকে শৃঙ্খলায় আনার ক্ষেত্রে আপনাকে চ্যালেঞ্জের মোকাবেলা আরো দীর্ঘ সময় পথ পাড়ি দিতে হবে। এই ক্ষেত্রে সরকারি দল, বিরোধী দল যারা এই সময় দায়িত্বশীল জায়গায় আছে, এই অদায়িত্বশীল কথাবার্তা বলে, অহেতুক আপনার এই জনগণের মধ্যে সস্তা সেন্টিমেন্টের জন্য কথা না বলে দায়িত্বশীল ভূমিকা রাখা সবারই উচিত। অসংখ্য ধন্যবাদ। আমি একটু যেতে চাই আনিস আলমগীর। স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য আজকে বলেছেন, বিগত দিনগুলোতে আওয়ামী লীগ যে নির্যাতন ও লুণ্ঠন চালিয়েছে তার দায় তারা কোনোভাবে এড়াতে পারে না, অথচ তাদের ন্যূনতম অনুশোচনা নেই, তারা আবার রাজনীতি করতে চায়, তাদের লজ্জা নেই। মানে আওয়ামী লীগ লজ্জা ছাড়া একটি দল, তারা রাজনীতিও করতে চায়, তারা কোনো অনুশোচনা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার বিশ্লেষণ কি? আমার কি বিশ্লেষণ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতাধর বড় ভাই, উনি বলছেন, এটা তো সত্য। ওনার কথা যেমন সত্য উনি বলতে পারেন, সেটা তো কারো ইয়ে নেই। এবং আমি আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে আসি নাই যে আমার বিশ্লেষণ। এদের সাংবাদিক হিসেবে বিশ্লেষণটা কি? সাংবাদিক হিসেবে আমি বলবো যে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস, এগুলা সাংবাদিক হিসেবে বলবো যে এগুলো হচ্ছে রাজনীতির মাঠের কথাবার্তা। বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগ প্রাসঙ্গিক, শেখ হাসিনা প্রাসঙ্গিক, এবং প্রাসঙ্গিক বলে আপনি টকশো করছেন, উনি আওয়ামী লীগ নিয়ে আলাপ করছেন, সংসদে বক্তৃতা দিচ্ছেন। সো সামনের দিনগুলোতে আসলে কিভাবে রাজনীতিতে একটা পরিশুদ্ধ লোকদের নিয়ে কিভাবে রাজনীতি করতে হবে সেগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। যারা ক্রিমিনাল ছিল, যারা অপরাধ করেছে, তারা কত বড়, কে কত ছোট, সেটা না দেখে বিচার করতে হবে। কিন্তু আমরা গড়ে যদি সবাই আওয়ামী লীগ করে সেজন্য জেলে বন্দি করে রাখবো, আওয়ামী লীগকে অতি তাড়াতাড়ি আরেকটা ব্যান দেবো, আইসিটিতে আজকে দেখলাম আইসিটিতে আইন পরিবর্তন করেছে যে তাদেরকে বিচার করার জন্য, তাদেরকে বিচার করে ব্যান করে, তা আওয়ামী লীগ সংগঠনের সাথে যারা জড়িত ছিল অতীতে, বিভিন্ন জায়গায় কমিটিতে নাম ছিল, তাদেরকে ধরে ধরে জেলে দিয়ে দেবো। এই ধরনের মেন্টালিটি থাকলে তো রাষ্ট্র আমরা আগাতে পারবো না। রাষ্ট্র আগাতে হলে আমরা সঠিক ন্যায় বিচার করতে হবে, ইন্টারন্যাশনাল মানের বিচার করতে হবে, জনগণের কাছে ওই বিচারগুলো স্বচ্ছ করতে হবে। এবং রাজনৈতিক দল হিসাবে যদি আওয়ামী লীগে যে অপরাধী থাকে, আওয়ামী লীগ তো আর আওয়ামী লীগ তো ব্যক্তিদের নিয়েই। সো ওই আওয়ামী লীগ অপরাধ মানে ব্যক্তিরা অপরাধ করেছে, ওই ব্যক্তিগুলোকে যদি অপরাধ থেকে থাকে সেগুলো পরিশুদ্ধ করতে হবে, বিচার করতে হবে, করুক, সেখানে তো কারো আপত্তি নাই। আপনার কি মনে হয় যে 1400 মানুষ হত্যা, প্রায় 20,000 থেকে 30,000 মানুষ আহত, সেই ঘটনার জন্য ভাইও বলছিলেন, হারুন ভাই বলছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের অনুশোচনা, ক্ষমা এ ধরনের কিছু নাই, তাহলে তারা রাজনীতি করবে কাদের সাথে? সে প্রশ্নটা কি আসছে? সেই প্রশ্নটা তো আসবে যখন আমি টেবিলে বসবো, আপনার সাথে আলোচনা, স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন আজকে যে আপনার সাথে আমার ডিল হবে, তখন এটা হবে আমি কতটুকু ছাড় দেবো, আপনি কতটুকু ছাড় দেবেন, সেই সমস্ত জায়গা হতে পারে। বাট বিচ্ছিন্নভাবে তারা যে অনুশোচনা করে না তা তো না, তারা তো অনেকে অনুশোচনা করে, এবং তারা তো যে বিষয়টা প্রতিষ্ঠা করতে চায় তাদেরও তো মত আছে এখানে। তারা বলতে চায় যে এটা অনুঘটক হিসেবে অন্যরা এখানে অনুপ্রবেশ করেছিল এই আন্দোলনে, এরা সব ছাত্র না, সবাই ছাত্রের আন্দোলনও ছিল না, ইভেন 3 তারিখ পর্যন্ত তো এটা ছাত্রদের আন্দোলনই ছিল, তাই না? এটা ছিল স্রেফ কোটার আন্দোলন। 3 তারিখের পরে গিয়ে এটা এক দফার হয়েছে। সো তাদের যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে, আমার দৃষ্টিতে যদি বলেন, যে শুরু থেকে বিষয়টাকে পাত্তা দেয় নেই এবং একটা হার্ড নিয়েছে, মনোভাব নিয়ে একটা ডিল করতে চেষ্টা করেছে। শেষ দিকে এসে বিশেষ করে এই যে 16 তারিখ থেকে আগামীকাল যে ছেলেটা আবু সাইদ মারা গেল, সেদিন থেকে শুরু হয়ে গেল এটা অবদমন, মানে বা 15 তারিখ আজকে এই সময় থেকে ধরে নিতে পারেন যে এটা শক্তি প্রয়োগ করে শেষ করে যাওয়ার এক ধরনের মেন্টালিটি ছিল। এগুলো তো তাদের ভুল ছিল, এই ভুলগুলো তো তাদের স্বীকার করতেই হবে যদি রাজনীতি করতে হয়। রাজনীতিতে ভুল থাকবে,
আবার পরিশুদ্ধ হওয়ার ইয়ে থাকবে, এগুলো স্বাভাবিক প্রক্রিয়া। আবার আমরা যদি বাংলাদেশের ইতিহাস দেখি তাহলে আমরা তো দেখছি, ভাইও রেফারেন্স দিচ্ছিলেন, এই যে ইতিহাসে বড় বড় অপরাধ করা দল, রাজনৈতিক দল তো সংসদে বসে এখন বিরোধী দলের আসনে আছে, যারা বাংলাদেশই স্বীকার করে নাই, যারা আলবদর আলশামস নানা গোষ্ঠী নিয়ে ইলেকশন করেছে, আর্মির সহযোগিতা করেছে, এখন আবার নতুন নতুন বয়ান তৈরি করছে। তাদের সংসদ সদস্য দেখলাম বলতেছে যে আলবদর যারা ছিল, আলশাম যারা ছিল, তারা ছিল ফ্রন্ট, ওগুলা স্টুডেন্ট ফ্রন্ট ছিল, এবং রাজাকার যারা ছিল তারা আসলে তাদের উদ্দেশ্য কী ছিল, তাদের ছিল ঐক্যবদ্ধ পাকিস্তান রাখা। তো নতুন নতুন বয়ান তো আপনি শুনবেন। আজকে এখন কি শুরু হয়েছে বাংলাদেশে 24-এর পর, 24কে দিয়ে 71কে প্রতিহত করা বা 71কে মুছে দেওয়ার যে চক্রান্ত, এবং সেই লোকগুলো যারা এই সমস্ত বয়ান তৈরি করে তাদেরকে আপনারা আবার টকশোতে ডাকেন, তথাকথিত ব্যারিস্টারগুলা বিভিন্ন জায়গায় গিয়ে, এগুলার আইন পেশায় কী সফলতা আছে আমি জানি না, ওরা আবার প্রশ্ন করে এই যে সাংবাদিক আনিস আলমগীর বা অমুক তমুক আমার বয়ান তৈরি করছে, এরা কোথায় সাংবাদিকতা করেছে? আমরা 30 বছর ধরে সাংবাদিকতা করলাম, এত টেলিভিশনের চিফ ছিলাম, এত শত আমাদের রিপোর্ট ছিল, এগুলো কিছু দেখে নাই। 5 আগস্টের পর এগুলো গজিয়ে উঠেছে, গজিয়ে উঠে এখন আমাদেরকে কোয়েশ্চেন করে যে এরা কারা। তো আমরা এদেরকে জীবনেও দেখে নাই। তো আর আপনারা এদেরকে টকশোতে আনেন, এরা বলে যে বাঙালিরা বিহারি হত্যা করেছে 3 লাখ, এবং পাকিস্তান বানানো ভাঙা ঠিক হয় নাই, বঙ্গবন্ধু একটা গাদ্দার, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাই করে নাই। সো এই যে 24 দিয়ে, এবং 24কে আপল করতেছে তারা, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেনি তো বিএনপিও বলে, ওই বলার মধ্যে এই বলা তো আলাদা। এরা তো বলতেছে যে বঙ্গবন্ধু ইয়েতেই নাই, মানে স্বাধীনতার মধ্যেই নাই, এটা একটা গাদ্দার লোক ছিল। আর বিএনপি এখানে ক্রেডিট নেওয়ার ক্ষেত্রে বলে যে শহীদ জিয়া করছে না উনি করছে, সেটা ভিন্ন বিতর্ক। কিন্তু এরা তো তাকে পাকিস্তানি ভাষায়, যে পাকিস্তানিরা যেভাবে কথা বলে সেভাবে কথা বলতেছে। সো এবং এই লোকগুলো এই প্ল্যাটফর্ম পাচ্ছে এগুলো বলার জন্য, এবং মিডিয়াগুলা এই 24কে দিয়ে 71কে যে মুছে ফেলার যে চক্রান্ত, সেটাতে এদেরকে নিয়ে এই ছাগল বলবো আমি এদেরকে, ছাগল কতগুলো ধরে ধরে এনে একটা আয়োজন শুরু করে দিয়েছে। এবং সেটাতে কি হচ্ছে জানেন, সেটাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে 24-এর এই আন্দোলনটা। এটার প্রতি মানুষের যে ভক্তি, আজকে আমরা জুলাইতে আছি, এতগুলো ছেলে যে আত্মত্যাগ, এতগুলো ছেলে যে শহীদ হলো, রাষ্ট্র কিন্তু তাদেরকে অবহেলা করছে না। রাষ্ট্র তাদেরকে, শহীদ যারা হয়েছে তাদের ফ্যামিলিকে টাকা দিচ্ছে, 30 লক্ষ করে টাকা দিয়েছে, আবার ভাতা দিচ্ছে। যারা নিহত হয়েছে তাদেরকে, যারা আহত হয়েছে তাদের 5 লাখ থেকে 1 লাখ পর্যন্ত